আপনার রাজনৈতিকভাবে ফুলবাড়িতে এবং পার্বতী কোনো দ্বিধা দ্বন্দ্ব এবং বিভেদ আমরা দেখছি। তো এটা ডিউরেশনের কার্যক্রম কেমন থাকবে, পাশাপাশি আপনি একজন ক্যান্ডিডেট হিসেবে মনোনীত হওয়ার জন্য চেষ্টা করছেন, তো সেই জায়গাটা এখন আসলে না, দ্বিধাদ্বন্দ্ব বলে কিছু না। আমি এটা শুনে ক্লাস 9-এ ধরেন আপনি পড়েন, আর ছাত্র আছে যেমন ধরেন 3 জন, ধরেন 10 জন, সবাই চিন্তা করবে এক রোল আমার হোক। তো গণতান্ত্রিক সমাজে বিএনপি একটা গণতান্ত্রিক দল, উদার গণতান্ত্রিক দল। বিএনপির এটাই বিউটি এখানে যে অনেক লোক প্রতিযোগিতা করতেছে, এর মধ্যে দল যাকে নমিনেশন করবে সেই হবে, প্রতিযোগিতা থাকবে, এখানে কোনো দ্বিধা, আমরা এটাকে দ্বিধাদ্বন্দ্বে না নিয়ে গেলেই হলো। প্রতিযোগিতা থাকবে, এটা পৃথিবীর প্রতিটা দেশেই থাকে। 4-5 জন ক্যান্ডিডেট দল একজন সিলেক্ট করে, অনেক সময় হয়তো ওদের সিস্টেমটা অন্য, কিন্তু এটা থাকে সব পৃথিবীর সেই এই ধরনের দলে, এটা থাকবেই। তো 3-4 জন নিজেকে ক্যান্ডিডেটসি ডিক্লেয়ার করে, করার পরে হলো দল তাদের ইন্টারভিউ নেয়, বিভিন্ন ধরনের বিভিন্নভাবে তাদের কি করে জরিপ করে, কার কার কি হলো গ্রহণযোগ্যতা আছে, সেই কতখানি ফিট ক্যান্ডিডেট, তারপর দল নমিনেশন দেয়। তো বিএনপির জন্য তো এটা সৌভাগ্য যে প্রতিটা জায়গায় 5 জন সন্তান, এতে বোঝা যায় যে বিএনপির কতখানি মানুষের জন্য গ্রহণযোগ্য। বাট এইটাকে যেন আমরা খারাপ পর্যায়ে না নিয়ে যাই, কারণ আমরা সবাই আফটার বিএনপি মানুষ, এখানে আমরা খারাপ পর্যায়ে যেন না নিয়ে যাই, সকলেই যেন একসঙ্গে থাকে। আফটার অল তো আমরা সবাই শহীদ জিয়ার লোক, ঠিক না? খালেদা জিয়া আমার তারেক রহমান নেতা। অতএব এখানে দ্বিধা বিভক্তিটা আমি মনে করি না এটা থাকা উচিত। এটা করতে সকলেই তো আমাদের বলতে একটা, আপনি একদিক দিয়ে যেতে চাচ্ছেন, আমি আরেক দিকে যেতে চাচ্ছি, আরেকজন আরেক দিকে, ঠিক না? ধরেন ঢাকা যাবেন আপনি, আপনি ট্রেনেও যেতে পারবেন, কেউ যদি বাসে, কেউ প্লেনে, লক্ষ্য হলো আমাদের হলো ঢাকা। ঠিক সিমিলারলি লক্ষ্য হলো আমাদের কাকে প্রধানমন্ত্রী তারেক রহমান, আমাদের 31 দফা আছে, বিএনপিকে কমাতে থাকা। অতএব আমি এটাকে কোনো প্রকার বিভেদ মনে করি না এটাকে। আপনি ক্যান্ডিডেট হিসেবে আপনার মনোনয়ন পাওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদী? আমি আগেও বলছি যে এখন আমি আশাবাদী, বাকিটা আল্লাহ দিচ্ছে, দল যাকে নমিনেশন দেবে সকলে, এখানে কোনো বিভেদের কোনো প্রশ্ন নাই। আমি আগেও প্রথম থেকেই বলছি, দল যাকে মনে করবে সুইটেবল সেই, আমি দলের প্রতি আনুগত্যশীল, দল যাকে দেবে তাকে আমাদের আমরা সবাই মিলে কাজ করবো, এটাই। এখানে আর কোনো কোনো রকম ব্যতিক্রম কিছু নাই। ঠিক আছে, ঠিক আছে, ফিনিশিংটা। আপনি যে কোশ্চেনটা আমাকে করছেন, প্রথমত আমি যেটা বলবো যে দিনাজপুর পাস তথা পার্বত্য ফুলবাড়িয়া আমার দৃষ্টিতে এটা একটা অবহেলিত অঞ্চল। যদি আমি বাংলাদেশের অন্যান্য জেলার সাথে কম্পেয়ার করি, গত 54 বছরে তেমন কোনো উন্নয়নের ছোঁয়া আমার দৃষ্টিতে এখানে পড়ে নাই। কারণ এই পার্বত্য ফুলবাড়ির এমন কোনো ইউনিয়ন নাই, গ্রাম নাই আমি দেখছি। প্রথমত যেটা, যদি আমাকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি জাতীয় আমার দল যদি আমাকে নমিনেশন দেয়, প্রথমত একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে যেটা করা দরকার, পার্লামেন্টে বিভিন্ন আমার অঞ্চলের লোকের জন্য কথা বলা, এটা প্রথম দায়িত্ব আমি মনে করি বিভিন্ন ইস্যুতে। এটা হলো প্রথম। তারপরে আমি মনে করি, যেটা আমি মনে করি যে ইনশাল্লাহ আমি খুব ভালোভাবে করতে পারবো, যেটা বাংলাদেশের এই অঞ্চল থেকে যারা এমপি নির্বাচিত হয়েছিল, আমি তাদের চেয়ে আমি মনে করি অনেক ভালোভাবে, শুধু পার্বতীপুর ফুলবাড়ি না, দিনাজপুরের জন্য আমি এটা ভয়েস রেজ করার আমার ইচ্ছা আছে বিভিন্ন ইস্যুতে। প্রথমত দ্বিতীয়ত, এটা হলো প্রথম কাজ একজন মেম্বার অফ পার্লামেন্টে বিভিন্ন ইস্যুতে, যেগুলো ন্যাশনাল ইস্যুতে। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস হলো এখানে যে আইন শৃঙ্খলার যে অবনতিটা, এটা আসলে আমি গ্রামে গঞ্জে ঢুকছি। আমরা শহীদ জিয়া দল করি, শহীদ জিয়া রহমান দল করতে রাষ্ট্র দেশ পরিচালনা করছেন মানুষের জন্য। পৃথিবীতে আমার দৃষ্টিতে এমন কোনো রাষ্ট্রনায়ক নাই যে 3.5 বছর ক্ষমতা থাকে এত কাজ করতে পারছে। উনি নিবেদিতভাবে মানুষের জন্য কাজ করছেন। তো আমরা তো সেই দল করি, ওনার অনুসারী, ওনার আদর্শ বাস্তবায়ন করাই লক্ষ্য। এই জন্য আমি মনে করি এই পার্বত্য ফুলবাড়িতে, যেটা বিভিন্নভাবে অনেক মানুষ বিপদগামী হয়েছে, যে বিশেষ করে আমি বলবো যে আইন শৃঙ্খলার যে অবনতিটা, এটাকে আমি মনে করি স্বাভাবিক নিয়ে আসা, স্বাভাবিকতা করা। আর এটা হলো প্রথম কাজ আমি মনে করি। দ্বিতীয়ত এখানে বিভিন্ন দলের নামে আমাদের নেতা জনাব তারেক রহমান উনি ঘোষণা দিয়েছেন একটা কথা, যারা বিএনপির নামে বিভিন্ন অপকর্মের সাথে, তারা আসলে দলের শত্রু, বারবার বলছেন তারা বিএনপির লোক হতে পারে না। যেমন
এর মধ্যে চাঁদাবাজি, দখলবাজি। আমি বিশ্বাস করি এই পার্বত্য ফুলবাড়ি, আমি প্রথমেই বলছি রাজনীতি দেশের জন্য, মানুষের জন্য, নিজের জন্য না, নিজের ভাগ্যের উন্নয়নের জন্য না। তো আমি মনে করি এটা প্রথম আমার কাজ হবে যে এখানকার এই দখলবাজি, চাঁদাবাজি এগুলোকে বন্ধ করা, যেভাবে হোক বন্ধ করার আমি ইনিশিয়েটিভ নিই। কারণ দলের নামে কোনো প্রকার চাঁদাবাজি চলবে, এটা কোনো একটা ব্যবসার জায়গা না। এটা এখানে মালিকগুলো মানুষের সেবার জন্য এবং আইন শৃঙ্খলার কথা। এটা হলো প্রথম, আমি বলবো যে এটা প্রথম ইনিশিয়েটিভ নিতে হবে। এখানে মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে নিয়ে আসতে হবে। যে দিনাজপুর মানুষের একটা প্রশংসা আছে যে এখানে শান্তি প্রিয় লোক, এখানে শান্তি ফিরিয়ে নিয়ে আসতে হবে। অনেক মানুষ আছে ভয়ভীতির মধ্যে, সেই ভয়ভীতি দূর করতে হবে সাহসিকতার সাথে। এটা আমাদের কোনো মোকাবেলা করতে হবে। এর সঙ্গে এটা হলো প্রথম। দ্বিতীয় আমি বলবো, তৃতীয়ত হলো আরেকটা জিনিস হলো, আমি প্রথমেই বলছি যে এই ৫৬ বছর দিনাজপুর ৫ তথা পার্বত্য ফুলবাড়ি অবহেলিত অঞ্চল। তো এখানে পার্বতীপুরে যদি ১০টা ইউনিয়নে আমি ২-৩ বার করে প্রতিটি ওয়ার্ড, প্রতিটি গ্রামে আমি গেছি, ফুলবাড়ি যাওয়া সফল করেছি। রাস্তাঘাটে যদি আমি বলি, রাস্তা খুবই খারাপ অবস্থা, মেজরিটি রাস্তাটাই খারাপ। আমি বলবো যে এখানে আমার মনে হয় এখন তো বৃষ্টি নেই, বন্যার সময়, বৃষ্টির সময় আরো যাওয়া কঠিন, এখানে মোটরসাইকেলও যাওয়া ডিফিকাল্ট। কালভার্ট, ব্রিজ যেগুলো আছে সেগুলোকে আমি মনে করি যে আমি গুরুত্ব সহকারে কাজ করার চেষ্টা করব। এবং এখানে আমার বিশদ পরিকল্পনা আছে, যেটা এখন হয়তো ভবিষ্যতে আমি উল্লেখ করবো, যে প্রতিটা ইউনিয়নকে কিভাবে এই রাস্তাঘাট, কত হাজার মাইল রাস্তা লাগবে, কত কালভার্ট লাগবে, কি লাগবে, প্রতিটা ইউনিয়নের উপর একটা করে প্রোফাইল তৈরি করার আমার ইচ্ছা আছে। সেটার ভিত্তিতেই কাজ হবে। এবং আমি বিশ্বাস করি বিএনপি সরকার গঠন করলে আমাদের নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, আমি মনে করি ওনার দ্বারা আমি কাজগুলো করাইতে পারবো, আশা রাখি। তো একদিকে ব্যক্তিগত সম্পর্ক, অন্যদিকে উনি তো আমাদের নেতা। তা আমি অগ্রাধিকার ভিত্তিতে আমি বুঝাতে সক্ষম হবে এটা একটা অবহেলিত অঞ্চল, এটা এখানে কোনো অ্যান্ডবার পাওয়ার নাই। এটা একদম হয়তো আমাদের দিনাজপুরের মানুষ এটা জানে না। এটা একটা আমি মনে করি প্রথম পদক্ষেপ। যেমন এটা আমি বললাম বিভিন্ন ইউনিয়নের অবস্থা। এখন যদি আসি পার্বতী ফুলবাড়ি, পার্বতীপুরে যদি দেখা যায়, পার্বতীপুর টাউনটাতে রেলের একটা ভগ্নদশা। এখানে রেলের জংশনের তেমন কোনো উন্নয়ন হয়নি। এই রেলওয়েটা যদি ইতিহাস দেখা যায়, এই আপনার বিশেষ করে স্টেশনটা এটা ব্রিটিশ পিরিয়ড স্টেশন, এটা কোনো তেমন কিছু নাই এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা স্টেশন। এটাকে আমল কিভাবে সংস্কার করা যায় সেটা পদক্ষেপ আমি গ্রহণ করব। তারপরে রেলের বিভিন্ন জায়গা জমি পড়ে আছে, এগুলোকে কিভাবে উন্নয়নমূলক, কিভাবে উত্তর সাথে রেলের যোগাযোগ করে কিভাবে এটা করা যায় সেটার একটা গুরুত্ব আমার ইচ্ছা আছে। এর পাশাপাশি এই দুই অঞ্চলে কোনো প্রকার এখানে একটা বেকারত্ব একটা বড় সমস্যা, কারিগরি কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, এটা একটা আমার ইচ্ছা আছে। তারপরে আপনার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি যেন ছেলেরা আজকে এখানে আমি বলবো যে এখানে আরেকটা আমার কাছে লক্ষ্য উল্লেখযোগ্য মনে হয়েছে, আজকে আমাদের ভারতের শিক্ষার মান খুবই খারাপ। বহু স্কুল কলেজ কিন্তু এটা নামে মাত্র MA পাস, IA পাস, যেটা আমি বহু বিরোধী। এইসব লেখাপড়ার কোনো মূল্য নেই আমার দৃষ্টিতে। তো কিভাবে ছেলেরা, যেমন আমি এটা নিজ উদ্যোগেই করার ইচ্ছা আছে যে বিভিন্ন স্কুলের শিক্ষকগুলোকে কিভাবে ইংলিশে ট্রেন করা যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ আমাদের ছেলেরা, আমি এই যে 1 বছরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, আমি কাউকে আঘাত করবো না, আঘাত করা উচিত না, আমার কাছে যেটা মনে হয়েছে খুব দুঃখজনক, খুব হতাশাব্যঞ্জক একটা শিক্ষকদের মান, শিক্ষকদের কথা বলা চলা, এটা আমার কাছে খুবই হতাশাজনক মনে হয়েছে। তো এটাকে কিভাবে আপলিফ্ট করা যায়, মানে উন্নত করা যায়, সেটার দিকেও আমি লক্ষ্য, আমার ইচ্ছা আছে। তো পার্বতীপুরে যে আমি বললাম যে কোনো একটা ভালো খেলার মাঠ নেই পার্বতীপুরে, ক্রিকেটের একটা স্টেডিয়াম আছে, সেটাও খুব খারাপ অবস্থা, আমি সেখানে গেছি। রাস্তাঘাটে বেকারত্বের কথা বললাম, একটা নার্সিং ইনস্টিটিউটের একটা দরকার। তারপরে 2 উপজেলায় প্রায় 11 লাখ লোক, সবচেয়ে স্বাস্থ্য সেবা, 50 শয্যার একটা কোনো হসপিটাল, যে হসপিটালে কোনো চিকিৎসা নেই, ডাক্তাররা যা খুশি তাই করে। ডাক্তারদের কিন্তু দায়বদ্ধতা আছে লোকাল প্রতিনিধিদের কাছে। আগের এমপিরা কি করতে আমি জানি না। তো এটা আমার ফার্স্ট কাজ হবে, ডাক্তারদেরকে কোনো রীতিমতো দায়বদ্ধ করতে হবে, খাওয়ারও দায়বদ্ধতা আছে। তো হলো এই জিনিসটাও স্বাস্থ্য ক্ষেত্রে আমি ব্যাপক কাজ করার ইচ্ছা আছে।
জাতীয়ভাবে এবং মানে কারণ গ্রামে গঞ্জে আমি ঘুরছি তো মানুষজন সবচেয়ে হতাশাগ্রস্ত সেটা হলো স্বাস্থ্যের ক্ষেত্রে। যেটা দেখা যায় একটা মানুষ একটা পরিবার যদি একদম অসুস্থ হয়ে যায় তখন সেই পরিবারটা ধ্বংসের দ্বার প্রান্তে। সেখান থেকে কিভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা করা যায় এটার একটা জাতীয় সমস্যা এগুলো। বাট এই জিনিসগুলো পার্লামেন্টে আমার বিভিন্ন পরিকল্পনা আছে, এই পরিকল্পনাগুলো উল্লেখ করা যদি দেশব্যাপী হয় তাহলেই আমাদের এই দুই থানা লাভবান হবে। আর এর পাশাপাশি আমি আপনাকে বললাম পার্বতীপুরের রেলের কথা বললাম, আপনাকে স্টেডিয়ামের কথা, খেলার মাঠ নেই, রাস্তাঘাটে আর ইউনিয়নগুলোতে বললাম। তারপর একটা জিনিস মনে হয়েছে যে বিনোদন কেন্দ্র, মানুষের বাঁচার জন্য বিনোদন খুবই দরকারি একটা জিনিস। হয়তো বিনোদনটাকে আমাদের সাধারণ মানুষের কোনো ধারণাই নেই। আমি একটা ইউনিয়নে দেখছি পলাশবাড়িতে, সেখানে একটা বিনোদনের ব্যবস্থা দেখছি, আমার কাছে ভালো লাগছে। আমি ওখানে ঢুকি মানে আধা ঘন্টা টাইমও ব্যয় করছিলাম যে মানুষের বাঁচার জন্য বিনোদন, হাসি ঠাট্টা, গান বাজনা, সংস্কৃতির উপর গুরুত্ব আরোপ করতে হবে। সেই সংস্কৃতিটা হতে হবে বাংলাদেশি সংস্কৃতি এবং আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে সংস্কৃতি। সেটা একটা প্রতিটা ইউনিয়নে একটা করে বিনোদন কেন্দ্র গড়ে তোলা উচিত আমি মনে করি। এখন যদি এই যে রাস্তাঘাটের কথা বললাম, শিক্ষার কথা বলছি, শিক্ষার মানটা কিভাবে গুরুত্ব করা যায়, কর্মসংস্থানের জন্য আমি বলছি যে আমাদের ছেলেরা এটাকে দুই দিকে লক্ষ্য করা উচিত। হাজার হাজার ছেলেদেরকে ওই শুধু সকলের একটা টেন্ডেন্সি হলো ওই IBA পড়া, এটা আমার কাছে গুরুত্বহীন। আমি এগুলো এটা হিসেবে পেপারলেস এবং এটা আমার পার্টি ফোরামও আমি বহুবার এই কথাটা বলছি। এখান থেকে কারিগরি শিক্ষার দিকে গুরুত্ব দিতে হবে, এটার কোনো বিকল্প নেই। কারিগরি প্লাস ল্যাঙ্গুয়েজ, এই দুটা যদি আমাদের এই পার্বতীপুর বাড়ির যদি আমরা ধরেন হলো, এটা কিন্তু খুব ইজিলি করা যায়। শত শত ছেলে মিডিল ইস্টে প্রচুর ডিমান্ড। আপনার বাঙালি ছেলে আর একটা বাংলাদেশি ছেলে আর একটা হলো ইন্ডিয়ান ছেলে, বেতনের পার্থক্য থাকে। বাংলাদেশি ছেলে পায় 5,000 রিয়াল আর ইন্ডিয়ান ছেলেটা পায় একই, সে 10 ক্লাস পাস, ওই হলো 10 ক্লাস, বিকজ অফ ল্যাঙ্গুয়েজ, বিকজ অফ অ্যারাবিক। এগুলো কিন্তু কম পয়সার গুরুত্ব আরোপ করা যায়। এখন এখানে যদি এই ম্যান পাওয়ারটা আমরা তৈরি করি, ওই IBA পাস করার চেয়ে অনেক বেশি আমি সে দেশ জাতি পরিবারের জন্য গুরুত্ব বেশি করতে হবে আমার দৃষ্টিতে। তো এটার প্রতি আমার লক্ষ্য রাখার ইচ্ছা আছে। এগুলো অনেক ব্যাপক পরিকল্পনা। তারপরে যদি আমি আসি ফুলবাড়ির কথা, বাইপাস একটা বড় প্রবলেম। এটা একটা আমি মনে করি ফুলবাড়ির মানুষের জন্য বিশাল বড় ফাঁদ, মরণ ফাঁদ। যে কোনো সময় বাচ্চারা স্কুলে যাচ্ছে, ইয়েতে যাচ্ছে, অস্বাস্থ্যকর পরিবেশ যেখানে ধুলা বালিতে, এটা একদম এত হতে পারে না। তো এটা ইচ্ছা আছে আমার। তারপরে এখানে কোনো খেলার মাঠ নাই, যদিও আছে একটা, আমি শুনছি অনেক দূরে, আমি দেখছি, সেটা একটা ইউজলেস হয়ে গেছে এখন, কারণ এটা কোনো বিনোদন কেন্দ্র নাই। বাচ্চারা যে তাদের মেধা বিকাশ করবে এটার কোনো সুযোগ নাই এখানে। তারপরে আমি তো ল্যাঙ্গুয়েজ ক্লাবের কথা বলছি, শিক্ষার দিকে একইভাবে গুরুত্ব রাখবো। এগুলো এই স্কুলগুলোতে কিভাবে গুরুত্ব করা যায়, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, খেলাধুলা, স্কাউটিং, মানুষকে বেঁচে থাকার জন্য এগুলো খুবই গুরুত্ব। মানুষ বেঁচে থাকবে, বড় হয়ে উঠবে, এগুলো খুবই গুরুত্ব। এগুলো কিন্তু খুব অল্প পয়সা নিজ উদ্যোগেই এগুলো করানো সম্ভব। তো এগুলো হলো অনেকগুলো কথা, সবগুলোই যে আমি করে ফেলতে পারবো, বা এটা আমার প্ল্যানের ভিতরে আছে। কর্মসংস্থানের কথা আমি বলছি, এবং আরেকটা কথা বলি, এখানে খনি আছে দুটা, অত বড় প্রক্রিয়া প্লাস লোকোমোটিভ আছে, তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে। যদিও আমাকে অনেকে প্রশ্ন করছে এটা, যদি এখানে কোনো সুযোগ থাকে অপরাধের ভিত্তিতে, এখন যদি কোনো ইঞ্জিনিয়ার লাগে, তারপর ফুলবাড়ির লোক ইঞ্জিনিয়ার না থাকে, সে কি চাকরি পাবে? ওখানে পাবে না। যদি কোনো সুযোগ থাকে তাহলে এখানেই ফার্স্ট গুরুত্ব দিতে হবে, এটার কোনো ব্যতিক্রম কিছু হবে না। বাট এখানে যোগ্যতা অর্জনের প্রয়োজন আছে, কিন্তু আমাদের এখানে যোগ্যতার মারাত্মক অভাব আমাদের এই অঞ্চলের মানুষের জন্য। তো এই যোগ্যতা কিভাবে বৃদ্ধি করা যায় এইটা। এখন আসি আমি যদি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কথা যদি আমি বলি, এই পার্বতীপুর ফুলবাড়িতে মসজিদগুলোর অবস্থা অনেকটা, মসজিদটাকে অনেকভাবে কাজে লাগানো যায়, সামাজিক কাজ। আমি এটার ব্যতিক্রম, এই মানুষ শুধু এখানে আসে নামাজ রোজা পড়ার জন্য। তো এটা আসলে আমার দৃষ্টি থেকে ইফেক্টিভ না। পৃথিবীর বিভিন্ন দেশে আমি দেখছি মসজিদ থেকে অনেক কিছু সম্ভব, মন্দির থেকে অনেক কিছু সম্ভব। তো
তো এইগুলো কিভাবে কাজে লাগানো যায়, শুধু যে নামাজ রোজার পাশাপাশি একটা মসজিদ থেকে অনেক কিছু করা সম্ভব। সামাজিক সচেতনতা, মাদক কিভাবে বন্ধ করা যায়, বাচ্চাদের পড়ালেখা, তারপরে বাচ্চাদের যে গরিব মানুষদের মানে খাতনার ব্যবস্থা, তারপরে গরিবদের বিয়ে শাদী করে মসজিদ কেন্দ্রে অনেক কিছু করা সম্ভব। এগুলো জাস্ট উদ্যোগের ব্যাপার, চিন্তা ভাবনার ব্যাপার। তো ঠিক তেমনি মন্দিরের কথা আমি বলছি, মন্দিরের অবস্থাগুলো আমি পার্বতীপুর ফুলবাড়ি দেখছি খুবই খারাপ। তো এগুলো সংস্কারের ব্যবস্থা করা হবে। শ্মশানের ব্যবস্থা, আমি বহুগুলো শ্মশান দেখছি, সেটার অবস্থাও খুবই খারাপ। তো এটা গুরুতর ভাবে করার ইচ্ছা আছে, কারণ বিএনপি বিশ্বাস করে সহাবস্থান। তো সকলের এখানে আরেকটা কথা বলি, পার্বতীপুর ফুলবাড়িতে যেহেতু আমি সহাবস্থানের কথা বলছি, যে ধর্মীয় সম্প্রতি এখানে একদম জিরো টলারেন্স। ধর্মীয় সম্প্রতি কেউ এখানে ব্যাঘাত করার কোনো সুযোগ পাবে না। এখানে আমরা শান্তিতে বসবাস করতে, এটা আমাদের ইতিহাস ঐতিহ্য বলতেছে। কেউ রাজনীতির নামে কোনো কিছু করার কোনো সুযোগ এখানে থাকবে না। তো আপনার কৃষির ব্যাপারে আমি একটু কথা বলাই উচিত। আমাদের এটা একটা কৃষি প্রধান জায়গা, কৃষকরা যেন তাদের সারটা ঠিক মতো পায়, পানি, বিদ্যুৎ, ডিজেল, কীটনাশক উৎপাদন বৃদ্ধি করতে পারে। এর পাশাপাশি যেগুলা হলো জমিগুলো পড়ে আছে অপ্রুত, মানে যেগুলো হলো আপনাকে আমি বলবো যে কিছু জমি আছে ইউজ করা যায়, লোকজন এনকারেজ করা কিভাবে এই জমিগুলো ইউজ করতে পারে। তো এই কাজগুলো কৃষকদের ব্যাপারে। তারপরে এটুকুতে আমি বলতে পারি আরেকটা কথা, যে এই যে নদীটা যে আছে, যদি এটা খুব বড় প্রজেক্ট, এই নদীর অ্যাটলিস্ট 2 মাইল থেকে 3 মাইল ওয়াকওয়ে করা যেতে পারে, এটা একটা টুরিস্ট অ্যাট্রাকশন হতে পারে এবং ড্রেজিং এর ব্যবস্থা আসুক প্রয়োজন। তাহলে এই যে পানিগুলো যাচ্ছে কোথায় যাবে, তো এটা আর একটা আসুক প্রয়োজন। তো এগুলো আমার জাস্ট আমার মাথায় আছে, কিন্তু এগুলো যে সব করা সম্ভব তা, এটা বৃহৎ কথা বলছি, আমি অনেক কিছু বলছি, কিন্তু আমি আমার সাধ্যমতো আমি চেষ্টা করবো, আমি মনে করি। বাট বিএনপি সরকার গঠন করে আমি খুবই কনফিডেন্ট যে করতে পারবো। প্রথমে আমি বলছি এটা নিবেদিতভাবে করানো সম্ভব, আমি করার চেষ্টা করব। তো এই রাস্তাঘাটের কথা তো বলছি, আগে 2 থানা, হসপিটালের কথা বলছি, কৃষির কথা বলছি, কর্মসংস্থানের কথা বলছি, এগুলো তো হলো। আর যদিও এখানে আমাদের মানুষজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট মনে করে সবকিছু। আর একটা লাস্টে একটা কথা বলতে পারি, যার যেটা চাওয়া পাওয়া পাওনা, এখানে দেখা যায় বিভিন্ন সময় যে এই পার্বতীপুর ফুলবাড়িতে একটা রাজনীতির নামে ব্যবসা হয়ে গেছে, সেটা থাকবে না। এটা আমি রাজনীতি মানে হয়ে গেছে একটা ব্যবসার জায়গা, বিভিন্নভাবে মানুষের অত্যাচার দখলবাজি, এটা থাকবে না। যেভাবেই হোক এটা বন্ধ হবে। রাজনীতি করতে হবে নিঃস্বার্থভাবে। শহীদ জিয়ার দল মানে নিঃস্বার্থ, নিজের জন্য কিছু চিন্তা করেননি, মানুষের জন্য, এটাই হবে এখানে। আর সবকিছুই বিবেচিত হবে সততার সহিত, ন্যায্যতার সহিত, সমতার সহিত। এবং অনেক সময় দেখে যে থানাতে মানুষজন অসহায় হয়ে যায়, কাজ করে না, থানা, তারপরে টিএনও অফিস, কিভাবে মানুষ তার ওই যে আমি প্রথমে ন্যায্যতা, সমতা, কোনো দালালি, পড়িয়ালি, যার যেটা আইনের ভিত্তিতে চলবে সব কিছু, এখানে এসে মোস্তানি, দলের মোস্তানি এখানে চলবে। তো এই কাজগুলোই আমি প্রথম ভাবে করার চেষ্টা করবো।